যত শিক্ষার্থী আমার কাছে আসে আমি সবাইকে সই করে দেই, যাতে কারো রকমের কেউ কোনো রকমের কোনো অভিযোগ দিতে না পারে, দিবেও না ইনশাল্লাহ। অভিযোগ করতে পারে কিন্তু বাস্তবতা থাকতে হবে। আর ইনশাল্লাহ মানে আমি যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ পর্যন্ত বাস্তবের সাথেই থাকবে, আর যখন দেখবো বাস্তবে থাকবে না আমি থাকবো। জ্যেষ্ঠতা ও যোগ্যতার দিক থেকে ধরতে গেলে সিনিয়র যারা থাকে তারা প্রিন্সিপাল হবে, কিন্তু একটা রিপ্রেজেন্টেটিভ প্রিন্সিপাল কিভাবে হয়? আমি তো জানি আব্দুর রহিম উনি একটা রিপ্রেজেন্টেটিভ, নিউ লাইফ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, নিউ লাইফ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হয়ে কুষ্টিয়াতে আসছে। সেই রিপ্রেজেন্টেটিভ কিভাবে প্রিন্সিপালের চেয়ারে বসে? প্রিন্সিপালের নিয়োগটা আমার কাছে ডিসি সাহেবের কমান্ডকে ভায়োলেট করে এটা করা হয়েছে, এটা আমার কাছে মনোভূত হয়নি। আমিও খুব দুঃখিত এর জন্য, আমি খুব মনক্ষুণ্ণ। কারণ আমি যখন এখানে নিয়োগ হই তখন আমার 2 বছরের বেতনের টাকা আমি ওই কলেজে ডোনেশন করে এসেছি। 9টা আলমারি আমি কালেকশন করে নিয়ে যেয়ে দিই, আমার কলেজে কিছু ছিল না। আমি 2 বছরের টাকা ডোনেশন করা আছে, আমার দান করা আছে বিল্ডিংয়ের মধ্যে 2 বছরে। তারপরে এত কিছু করার পরে যখন শেষ জীবনের রিটায়ারের আগ মুহূর্তে যখন আমাকে এরকম একটা হলো, সেটা আমার স্বাভাবিকভাবে কষ্টকর। আমি তো ওই রুমে ঢুকি না, আপনারা দেখলেন আমি ওই রুমে ঢুকি নেই, জাস্ট এসে চলে এসেছি। আমার কারণ ভালো লাগে না, আমার রাগ হয়ে যায়, ভালো লাগে না। আমি জাস্ট ছেলে মেয়েদেরকে ভালোবাসি, কলেজে যাই, ক্লাস নিই। কুষ্টিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ কেন্দ্র করে দীর্ঘদিন ধরে শিক্ষক মহলে আলোচনা সমালোচনা ও অসন্তোষ বিরাজ করছে। অভিযোগ ওঠে প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক ও সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ ওবায়দুল ইসলামকে জ্যেষ্ঠতা, অভিজ্ঞতা ও যোগ্যতাকে উপেক্ষা করে জুনিয়র শিক্ষক ডাক্তার আব্দুর রহিমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। কলেজ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন ডাক্তার মোহাম্মদ আতিয়া রহমান। 25 অক্টোবর 2025 সালে অবসরে যাওয়ার পর প্রতিষ্ঠানের প্রশাসনিক নেতৃত্ব নতুন দায়িত্ব অর্পণের বিষয়টি সামনে আসে। এ সময় জ্যেষ্ঠ শিক্ষক ও সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে ডাক্তার মোহাম্মদ ওবায়দুল ইসলাম নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার কথা ছিল। বিষয়টি নিয়ে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার আব্দুর রহিম ও জ্যেষ্ঠ শিক্ষক ও সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ ওবায়দুল ইসলাম স্ব জায়গা থেকে ঘটনার ব্যাখ্যা তুলে ধরেন। এটা ম্যানেজিং কমিটির বর্তমানে প্রসেস চলছে, কমিটি গঠনের প্রক্রিয়া চলছে, এবং সেখানে আমাদের বোর্ড থেকে আমাদের একটা চিঠি ইস্যু করা হয়েছে এবং সেই চিঠিতে দ্রুত ম্যানেজিং কমিটি করার জন্য বলা হয়েছে, এবং আমি সেটা ডিসি স্যারকে অবহিত করি। ডিসি স্যার একজন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেন এবং সেই রিটার্নিং কর্মকর্তা উনি একটা বিজ্ঞপ্তি দেন। সেই বিজ্ঞপ্তিগুলো আমরা আমাদের কলেজে যে বোর্ড আছে, নোটিশ বোর্ড এবং কলেজের যে শ্রেণীকক্ষের সামনে যে বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলোতে আমরা সব কিছুই লাগিয়ে দেই। না, আমরা কোনো পত্রিকা ব্যবহার করি না। আমাদের অভিভাবক প্রতিনিধির কাছে আমাদের এখান থেকে মাত্র 2টা ফর্ম প্রয়োগ করছেন, এর চার কেউ আসে নাই। এখানে আমাদের মেডিকেল অফিসার আছে একজন ভারপ্রাপ্ত, অর্থাৎ আমাদের নিয়োগকৃত মেডিকেল অফিসার নাই, যার কারণে এটা রেজুলেশন করে 2000 সালে একজন মেডিকেল অফিসার নিয়োগ দেওয়া হয়েছিল সেই অবস্থায়, এবং পরবর্তীতে যে নিয়োগ দেওয়া হয়েছে সেখানে মেডিকেল অফিসারের কোনো কেউ আবেদন করে নাই। এখন সেই রকমের তিনিই আছেন। হ্যাঁ, এখানে রুগী দেখা হয় সকাল 10টা থেকে 1টা, 1:30, 2টা মধ্যে দেখা হয়। একজনই দেখেন, ওনার নাম হচ্ছে ডাক্তার ওবায়দুল ইসলাম লাবু এবং তার সহকারী আছে হলো বজলু। উনি শিক্ষক কাম হচ্ছে মেডিকেল অফিসার। এই জন্য উনি পুরো সময় দেখতে পারেন না, উনি যখন সময় পায় তখনই দেখেন। অতিরিক্ত কাজগুলো আমাদের যিনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যিনি আছে উনি বেশি সময় থাকেন। প্রথমত কথা হচ্ছে সিনিয়র শিক্ষকদের জন্য আমরা সবাই এগ্রি ছিলাম সিনিয়র শিক্ষকরাই হোক, এবং সিনিয়র শিক্ষকে একজনের নাম প্রস্তাব হয়েছিল। প্রস্তাব হওয়ার পরে তাকে যখন বলা হয়, আর এক সিনিয়র শিক্ষক তার বিরুদ্ধে আবার ডিসি অফিসে একটা দরখাস্ত করে, এবং ওই শিক্ষকের বিরুদ্ধে আবার ওই সিনিয়র শিক্ষক দরখাস্ত করে। তারপরে ডিসি স্যার তিনি বললেন যে দেখেন, আপনাদের এই সমস্ত নিয়ে আমরা পছন্দ করি না, এটা আপনারা এটা করেন, আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে আসেন কাকে আপনারা ভারপ্রাপ্ত অধ্যক্ষ করবেন, তাকে নিয়ে আসেন। তারপরে আপনার কলেজে তখন তাৎক্ষণিকভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয় কী করা যায়, এবং সমস্ত টিচাররা তখন বললো যে আমরা একটা ভোট নেই, এবং তাৎক্ষণিকভাবেই একটা ভোটের আয়োজন করা হয়, এবং ভোটের মাধ্যমে তখন আমি সর্বোচ্চ ভোট পাই। তার আগে আমি জানিও না যে আমি এটা হতে পারি,
তাৎক্ষণিকভাবে একটা ভোট হয় এবং তখন সিনিয়র যে শিক্ষক যারা আছে তারাই আমাকে জড়িয়ে ধরে বলছে, যাক আলহামদুলিল্লাহ, আমরা শুক্রিয়া যে তুমি আসছো। এটা এইভাবেই হয়ে আসছে এবং পরবর্তীতে আপনার আমরা এগুলো সব ডিসি স্যারের কাছে জমা দিই। ডিসি স্যার তখন আমাদের ওয়েলকাম জানান এবং পরবর্তীতে সে রেজুলেশন হয় এবং বোর্ড থেকে পাস হয়ে চলে আসে। ডিসি থেকে নিয়োগ হয়, বোর্ড থেকে পাস হয়ে আসে। আমাদের সরকারি কোনো ভাতা আসে না। শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অতিরিক্ত কোনো টাকা নেওয়া হয় না। আমাদের শিক্ষার্থীদের হচ্ছে 1000 টাকা করে বেতন থাকে, এই বেতনগুলোই নেওয়া হয়। আর ছাড়া আমাদের কোনো অতিরিক্ত কোনো শিক্ষার্থীর কোনো টাকা নেওয়া হয়। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য বোর্ডের একটা নির্দিষ্ট ফি আছে এবং এটা সম্পূর্ণ শিক্ষার্থীদের জন্যই, শিক্ষার্থীদেরই কাজ। এখানে আমাদের কলেজের কোনো কাজ নাই। কিন্তু সনদ উত্তোলন, যেহেতু সনদ বোর্ডের দেওয়ার নিয়ম, মানে বর্তমান কাউন্সিলের দেওয়ার নিয়ম, কাউন্সিল যদি বোর্ডের সার্টিফিকেটটা মানে সনদ সেটা সঠিক সময় না দেয়, তো অনেক সময় ছাত্ররা তারা অগ্রিম ওটা নিয়ে আসার জন্য দরখাস্ত করে। সেক্ষেত্রে ইংরেজিতে যদি কেউ করতে চায় তখন 300 টাকা লাগে, আর বাংলায় করলে কোনো টাকাই লাগে না। এবং যত শিক্ষার্থী আমার কাছে আসে আমি সবাইকে সই করে দেই, যাতে কেউ কোনো রকমের কোনো অবজেকশন দিতে না পারে, দিবেও না ইনশাল্লাহ। অভিযোগ করতে পারে কিন্তু বাস্তবতা থাকতে হবে। আর ইনশাল্লাহ মানে আমি যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ পর্যন্ত বাস্তবের সাথেই থাকবে, আর যখন দেখবো বাস্তবে থাকবে না আমি থাকবো না। আমাদের কলেজের 8ই অক্টোবর 2025 ডিসি অফিসে গভর্নিং বডির মিটিং ছিল। আমি গভর্নিং বডির একজন সিনিয়র সদস্য এবং মেডিকেল অফিসারের পদে আমি আছি। তো মিটিংয়ে আমাদের আরও সদস্যরা ছিলেন। সেখানে আতিয়ার সাহেবের 29 অক্টোবর রিটায়ারমেন্ট। তখন আমরা কলেজের সব শিক্ষকরা মিলে একটা দরখাস্ত দিয়েছিলাম, সেই দরখাস্তের যে তাকে কিছুদিন এক্সটেনশন করা যায় কি না। ডিসি সাহেব সেই সময় আরিফিন সাহেব ছিলেন, ডিসি স্যারকে বলেছিলাম যে ওনাকে আর কিছুদিন এক্সটেনশন করা যায় কিনা। ডিসি স্যার তখন উত্তর দিয়েছিলেন যে রিটায়ার্ডের আবার এক্সটেনশন কি, রিটায়ার্ড। উনি ঠিক আছে একটা দরখাস্ত দিয়েছেন, এই দরখাস্তটা আমি রিকমেন্ড করে বোর্ডে পাঠিয়ে দিচ্ছি। বোর্ড যদি তাকে অনুমোদন দেয় তাহলে সে আসবে, নইলে 30 তারিখ 31 তারিখের মধ্যে ফার্স্ট সিনিয়র আপনাকে দায়িত্ব বুঝিয়ে দেবে। এবং এই প্রস্তাবটা প্রথম সিনিয়রকে আতিয়ার রহমান বলে ডাক্তার ওবায়দুল ইসলাম, তাহলে ওনাকে স্বাভাবিকভাবে দায়িত্বটা আপনি বুঝিয়ে দেবেন 30 আর 31 তারিখে। 30-31 তারিখে যেহেতু দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা, আমি মানসিকভাবে একটা প্রস্তুতি নিলাম। কিন্তু 30 তারিখে 31 তারিখে আমি পরে 1 সপ্তাহ পরে উনি জিজ্ঞেস করি যে আপনি আমাকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না কেন। তাহলে বললো যে বোর্ডে চিঠিটা দিয়েছি, দেখি আমার এটা অনুমোদনটা আসে কি না। তো ঠিক আছে, ওকে, অনুমোদন আসলে কথা তো ছিলই যে অনুমোদন হয়ে গেলে আমি আবার আমার জায়গায় চলে যাব, আপনি আপনার জায়গায় চলে আসবেন, এটা কথা ছিল। কিন্তু সেটা পরবর্তীতে আমি দেখলাম যে এখানে একজন জুনিয়র টিচার আব্দুর রহিম ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে আমাদের সবার সামনে পরিচয় করাই দিচ্ছে। এ পর্যন্তই আমি জানি। অভিভাবক প্রতিনিধির নিয়োগের ক্ষেত্রে ওখানে নিয়ম আছে, 2 জন অভিভাবক প্রতিনিধি থাকবে, তার রানিং ছাত্র থাকতে হবে। সেই রানিং ছাত্রের বাবা হোক মা হোক, সে একজন অভিভাবক প্রতিনিধি ক্যান্ডিডেট হবে। ডিক্লারেশন ওই যে নমিনেশন দিয়েছে, আমাদের শিক্ষক প্রতিনিধি নির্বাচন হবে। 3 জন নমিনেশন তুলেছেন, তার মধ্যে 4 জন ক্রয় করেছে, 4 জন, 3 জন জমা দিয়েছে, 1 জন জমা দেয়নি, আর 3 জন আছে। আর অভিভাবক প্রতিনিধি যেহেতু 2 জনই দাঁড়িয়েছিল, তাদেরকে গভর্নমেন্ট কলেজের এক্স প্রিন্সিপাল ডক্টর শফিকুর রহমানকে প্রিজাইডিং অফিসার করেছেন ডিসি স্যার, উনি গতকাল এসে সেটাকে ঘোষণা করে দিয়েছে। এখন হসপিটালে রুগী দেখা হয়, আমাদের ওই যে কম্পাউন্ডার ছিল তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। রুগী আমাদের কম হয়, 10 টাকা নেওয়া হয়। 10 টাকা নিয়ে সেই 10 টাকায় 30 দিন করা হয়। 30 দিন ওই কার্ডটা 30 দিন পর্যন্ত সে ফ্রি ওষুধ পাবে, এবং লোকাল ওষুধ, কোনো জার্মানি ওষুধ নাই। আমি সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে আছি, আর জুনিয়র মেডিকেল অফিসার ছিল ডাক্তার রাশিদুল হাসান, তাকে প্রমোশন দিয়ে শিক্ষক করা হয়েছে। হ্যাঁ, কম্পাউন্ডার ও টুকটাক দেখে, আর যেগুলো মেজর ক্রনিক কেস সেগুলো আমার কাছে রেফার করে দেয় উপরে। বিষয় হচ্ছে আমাদের লোকবল তো কম, যার ফলে আমি ওকে বলেছি তুমি দেখো, আর যেগুলো জটিল কেস সেগুলো উপরে পাঠিয়ে দেবা, রিপোর্ট সহ আমাকে উপরে পাঠিয়ে দেবা। আবার আমি নিজেও বসি, আমার ওখানে ডেস্ক আছে, আমিও বসি। শিক্ষক নিয়োগের ব্যাপারে অনিয়ম হয়নি,
এটা আমি আপনাদের সাথে আমি একমত হতে পারবো না, কারণ শিক্ষক নিয়োগের সার্কুলার হয়েছে লোকাল পেপার, ন্যাশনাল পেপার এবং বোর্ডের ইয়েতে। আর আমাদের শিক্ষকের যে নিয়োগের যে প্রক্রিয়াটা আছে, এখানে ডিসির কাছ থেকে একটা কমিটি হয়, সেই কমিটিটা বোর্ডে যে অনুমোদন হয়ে তার বোর্ড সদস্য আবার 2 জন ওখানে ইনক্লুড হয়, হয়ে এই 6 সদস্য বা 8 সদস্য বিশিষ্ট একটা কমিটি হয়, তারা নিয়োগ হয়। এবং একই দিনে মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা ডিসি ওখানেই প্রশ্ন তৈরি হবে, ওখান থেকেই ডিসি সম্মেলন কক্ষে ইয়ে হবে, পরীক্ষা হবে, হয়ে আমাদের ওই দিনই রেজাল্ট দিয়ে দিতে হবে। তারপরে এই নিয়োগটা হওয়ার পর আমরা যখন অ্যাপয়েন্টমেন্ট দেবো, সেইটা আর বোর্ডে যাবে, বোর্ড অনুমোদন দিলে তারপরে সে কলেজের যোগদান করতে পারে। এখানে স্বাক্ষর লাগে হচ্ছে যে অধ্যক্ষ আর একজনের মধ্যে একজনকে ক্যাশিয়ার করা হয়, সকলের ভোটে একজনকে কমিটির মধ্যে থেকে একজনকে ক্যাশিয়ার করা হয়। দীর্ঘদিন আমাদের ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুবুর রহমান, উনি মারা যাওয়ার পরে এই বিষয়টা কি জেলা পরিষদ হ্যাঁ উনি সিলেকশন করে দেয়। উনি বলছে আপনাদের টাকা আপনাদের, আর আমি যদি এটা হয় তাহলে এটা আপনাদের মাসের বেতন মাসে হবে না, আমি ব্যস্ত থাকবো, সই করতে পারবো না, এটা সেই কালেই উনি ক্লিয়ার করে দিয়েছে। নিয়োগের ক্ষেত্রে আমি শুধু অনিয়ম বলবো, বাকিগুলা এবং আমাদের যে পয়সা করি যেটা দেওয়া হয়, ইয়ে করা হয়, নির্বাচনী পরীক্ষার পয়সা, টেস্টের পয়সা, যেগুলো সব আমরা সবাই এটা স্কেল অনুযায়ী আমরা সব ইয়ে করে নিই। আমি অন্ধকারেই ছিলাম। এখন সঠিকটা তো ডিসি সাহেব তো বলেই দিয়েছিলেন যে জ্যেষ্ঠতা যে আছে, সে যে সিনিয়র, সর্বপ্রথম যে সিনিয়র সে হবে, এটা উনি রায় দিয়েছিলেন। সেই চিঠি আমার কাছে আছে, 8ই অক্টোবর যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের চিঠি আমার কাছে আছে। না, ভোটাভুটিটা কেমন হয়েছে আমি জানি না কিভাবে হয়েছে। একটা ফর্মে সব টিচারের নাম লিখছেন, লিখে বা আমাকে আতিয়ার সাহেব বলে এখানে তুমি 1 নম্বরে সই করো, রাসুল তুমি 2 নম্বর। আমি প্রশ্ন করেছিলাম যে কিসের জন্য সই করবো, আমাকে বলতে হবে এটা। তখন একটা দেখলো যে এটা একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ের আহ্বায়ক হচ্ছে মানিক হুসাইন। তাহলে কোথায় হলো মিটিং, আমি প্রশ্ন করছি এই মিটিং কোথায় হলো, এই মিটিংয়ে আমি থাকলাম না কেন, এই মিটিংয়ে আমার স্বাক্ষর নাই কেন, আমি তাহলে আমি রেজিস্ট্রার, কিন্তু তখন আমার নামে প্রিন্সিপাল ভারপ্রাপ্ত অধ্যক্ষ চিঠি তৈরি হচ্ছে বোর্ডে। রেজিস্ট্রাররা ওরা যখন তখন খায়রুল সাহেব ওই মিটিংয়ের আবার ওই ভোটের আবার প্রিজাইডিং অফিসার হিসাবে সেই করলো, সার্টিফাই করলো। তো সে কে আনঅথরাইজ একটা লোক, আমার কলেজ সম্পৃক্ত কেউ না, সে গভর্নিং বডিরও কেউ সদস্য না, ইয়েও না, সে ডিসির একজন এক্স ক্যারানি, সে এটা করেছে। তাহলে এইটা যখন করলো তখন আমাকে চেয়ারম্যান রেজিস্ট্রার আমাকে বললো যে এই ওবায়দ সাহেব আপনি এটা কী করছেন, আপনি কেন এখানে সেই স্বাক্ষর দিলেন কেন? স্যার আমি তো বুঝি না, আমাকে আতিয়া সাহেব যদি বলে এই চামচে 1 চামচ গু আছে আপনি খাইয়ে ফেলাবেন, উনি আমার উপর একটু ক্ষুব্ধ হলেন। এখন তো আর কিছু করেন, আপনি তো আব্দুর রহমানকে ভোট দিচ্ছেন, ওইটা ওরা ভোট আকারে চালাই দিচ্ছে। ওইটাই সাবমিট করেছে, ওইটা বোর্ডে সাবমিট করেছে, ডিসির কাছে অনিয়ম। আমি যখন ছিলাম না, যে আলোচনা আমি নাই, যে মিটিং আমি নাই, পরে আমাকে স্বাক্ষর করানো হয়েছে, ভোটই দেয় না। ভোট আমি তো ওইটা তো দেখানো হয়নি, আমাকে দেখানো হয়েছে একটা শিটে আমাদের 14 জন টিচারের নাম আছে, এক আতিয়ার রহমান বাদে। আতিয়ার রহমান তার ভোট দিবে না, ওনার 29 তারিখ হয়ে যাচ্ছে, 14 জন টিচারের নাম আছে। তবে স্যার এখানে আরেকটা প্রশ্ন থাকে যে আতিয়ার রহমান স্যার তো তখন রিটায়ার্ড করেছে, রিটায়ার্ড করার পরে তাহলে কি করে করলো, এটা এখন আমার প্রশ্ন, আমি জানি না এটা কেন কি করেছে। 29 তারিখে তো তার কার্যদিবস শেষ না, এটা তো সই করেছি 29 তারিখের আগে। আমি এখন শুনছি সে নাকি, আমরা যখন 1:45 পর্যন্ত কলেজ, 2টার সময় সে যায় এবং 4টা বন্ধ থাকে। এবং আমার কলেজের আয়াও বলেছে, আমার কলেজের পিয়নও বলেছে, আমার ডেগারও বলেছে। আপনারা খুব ভালো জানেন নিয়মের মধ্যে পড়ে কিনা। কলেজ টাইমটা কতক্ষণ? আমাদের সকাল 10টা থেকে 1:45, 1:45। এটা কি নিয়মিতই যায়? এই যে রুটিন আছে আমাদের, টাইম হচ্ছে, লাস্ট টাইম হচ্ছে 1:45। প্রিন্সিপালের নিয়োগটা আমার কাছে ডিসি সাহেবের কমান্ডকে ভায়োলেট করে এটা করা হয়েছে, এটা আমার কাছে মনোভূত হয়নি। আমিও খুব দুঃখিত এর জন্য, আমি খুব মনক্ষুণ্ণ। কারণ আমি যখন এখানে নিয়োগ হই তখন আমার 2 বছরের বেতনের টাকা আমি ওই কলেজে ডোনেশন করে এসেছি। 9টা আলমারি আমি কালেকশন করে নিয়ে যেতে, আমার কলেজে কিছু ছিল না, আমি 2 বছরের টাকা ডোনেশন করা আছে, আমার দান করা আছে বিল্ডিংয়ের মধ্যে 2 বছরের। তারপরে এত কিছু করার পরে যখন শেষ জীবনের রিটায়ারের আগ মুহূর্তে যখন আমাকে এরকম একটা হলো, সেটা তো আমার স্বাভাবিকভাবে খুব কষ্টকর।
আমি তো ওই রুমে ঢুকি না, আপনারা তো দেখলেন আমি রুমে ঢুকি নাই, জাস্ট গেছিয়ে চলে এসেছি। আমার কারণ ভালো লাগে না, আমার রাগ হয়ে যায়, আমার ভালো লাগে না। আমি জাস্ট ছেলে মেয়েদেরকে ভালোবাসি, কলেজে যাই, ক্লাস নিয়ে নেমে চলে আসি। না ম্যানেজিং কমিটি তাহলে এখন তো কমিটি নাই, তাহলে সেই 8 তারিখের মিটিংয়ের ইয়েটা কই, রেজলিউশনটা কই? 8 তারিখের মিটিংয়ের রেজলিউশনটা আমি বহুবার চেয়েছি, কেউ আমাকে দেয়নি, আত্মীয়রও দেয়নি, ও দেয়নি। হ্যাঁ, এটা তো আমি বলবো যে 100% অনিয়ম, 100% অনিয়ম হয়েছে। সে তো হয়নি, রেজলিউশনই তো নাই তার, এখনও পর্যন্ত রেজলিউশন নাই। রেজলিউশন থাকলে আমি নিজে একজন সদস্য, গভর্নিং বডির সদস্য, আমার সাক্ষ্য থাকতে হবে তো। তাহলে আমার কাছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাকে এই জুতা মারাটা, অপমান করাটা, এটা আমার জন্য খুব কষ্ট। রাখিনি, জাস্ট আমি যাই, কলেজের প্রতি দুর্বলতা আছে, ক্লাস নেই, ছেলেমেয়েরা আমাকে খুবই ভালোবাসে, প্রত্যেকটা ছেলে মেয়ে। সেজন্য চেয়েছিলাম লাস্ট আমি এই সম্মানটুকু নিয়ে গেলাম, আমি যত দান করে এসেছি, এত ইয়ে করে এসেছি, সম্মানটুকু আমার প্রাপ্য ছিল। অধ্যক্ষ নিয়োগ সহ কলেজের নানা অনিয়মের চিত্র তুলে ধরেন প্রাক্তন ছাত্র ডাক্তার আবুজার আহমেদ। আমার জানা মতে, আমি যেটা জানি, যে কোনো কলেজে বা যে কোনো প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি করতে গেলে সেটা প্রত্যেকটা অভিভাবকের কাছে, এখন ডিজিটাল যুগ, এখন ফোনে মেসেজ চলে যাচ্ছে, বা কলেজে নোটিশ, ক্লাসরুমে নোটিশ দেওয়া হয়, অথবা যে কোনো একটা পত্রিকাতে বিজ্ঞপ্তি দেওয়া হয় যে অমুক কলেজে ম্যানেজিং কমিটি হবে, যারা অভিভাবক প্রতিনিধি নির্বাচন করতে আগ্রহী তারা আপনারা ফর্ম কেনেন। এটা তো জানি, কিন্তু এখানে তো আমার জানা মতে এরকম কিছু হয়েছে কিনা আমি জানি না, আমার জানা মতে হয় নাই এখানে। কলেজটা তো ওরা তো শুধু এখানে এক কথায় এখানে এটা স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, কিন্তু প্রতিষ্ঠানটা এরা কলেজের দেখায় ছাত্রছাত্রী দেখায় অনেক, এখানে প্রায় 700+ ছাত্রছাত্রী, কিন্তু প্রত্যেকের থেকে বেতন 1000 টাকা ঠিকই নিচ্ছে, কিন্তু স্যাররা কলেজে ক্লাস টাইমে ঠিকভাবে সময় দেয় না, আমাদের সময় দিত না, এখনও হয়তো দেয় না, এখনও ছেলেপেলে অনেক কিছু, মেডিকেল কলেজ যেহেতু, এখানে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, গাইনোকোলজি, এগুলা অনেক ছেলেপেলের, আমরা আজকে হোমিওটা পিছাই এই কারণে, এটা শেখানো হয় না। এখানে গাইনোলজি, প্যাথোলজি কোনো স্যার নাই, যে স্যারটা প্যাথোলজি, অ্যানাটমি, ফিজিওলজি এগুলো কোনো স্যার নাই, গাইনোকোলজির কোনো স্যার নাই, বা স্যার বা ম্যাম নাই। এখানে রোগী দেখে তারা মেডিকেল কলেজ ও হাসপাতাল যেহেতু এটা, এখানে আমি শুনতে পাইছি এখানে দীর্ঘদিন মেডিকেল কলেজে কোনো সকালে আসে, তারা কলেজ টাইম ঠিকই 10টায় খোলা দরকার, সেটা কলেজ খোলার পরে তারা হয়তো 1-2টা রোগী আসলো, সেটা দেখে। এখন রোগী দেখে কে, এটা তো আমি ব্যক্তিগতভাবে জানি না। এখন একটা কম্পাউন্ডার তো রোগী দেখতে পারে না, কম্পাউন্ডার তো কোনো রোগী দেখার ইখতিয়ার নেই। এখন এখানে যদি আমি তো জানি লাবু ভাই তো সিনিয়র শিক্ষক, সে মেডিকেল অফিসার কিভাবে হয়? অনিয়মতান্ত্রিকভাবে চলছে এই কলেজটা দীর্ঘদিন ধরে। আমরা যখন বের হয়ে আসি কলেজ থেকে, বের হয়ে আসার পরে আমাদের সময় ছেলেপেলে ইন্টার্নি পাস করানোর জন্য যারা ফেল করে তাদের থেকে টাকার বিনিময়ে সার্টিফিকেট বিক্রি করা হয়। এখানে টাকা নিয়ে সার্টিফিকেট দিয়ে দেয়, টাকা দিলে পাস হয়ে যায়। আবার অনেক সময় এটা করে যে একটা ছেলে যখন একটা প্রতিষ্ঠান থেকে পাস করে বের হয়ে আসবে, সেটা তার সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সে তার মতো করে সে উঠাবে, কিন্তু এরা না, এরা ছাত্রছাত্রীদের জিম্মি করে রাখে। জিম্মি বলতে আমরা যখন ফাইনাল ইয়ারে ফর্ম ফিল আপ করা হয়, আমি যেটুকু জানি, আমি কাউন্সিল থেকে এটা রেজিস্ট্রার মহোদয় থেকে আমি এটা শুনছি, যে যখন ফাইনাল ইয়ারে ফর্ম ফিল আপ করা হয়, তখন ফাইনাল ইয়ারে ফর্ম ফিল আপের সঙ্গে ওই ডিএসএম এর যে সনদ, এটার টাকা নিয়ে নেওয়া হয়। পরে যে সনদটা আসার জন্য যেটা খরচ হয়, 300 টাকা খরচ হয়। এই খরচটা ওখানে কাউন্সিলে 300 টাকা লাগে, কিন্তু এরা এখানে যেদিন সার্টিফিকেট বিতরণ করে, কলেজের হল রুমে যেদিন সার্টিফিকেট বিতরণ করে, ওই দিন সবার থেকে 1050 টাকা 1000 টাকা করে নেয়। আমাদের থেকেও নিছে, আমি নিজে প্রমাণ, আমার থেকেও নিছে। এখানে তারা 22 সালে একটা নিয়োগ দিচ্ছে, একটা সার্কুলার ছিল, নিয়োগ প্রক্রিয়া তারা কিভাবে করছে, হয়তো আমি কাউন্সিলে কথা বলছি, তারা বলছে যে ভাইয়া এটা তো আমাদের এখানে না, এটা যেহেতু জেলা প্রশাসক কলেজের সভাপতি, ওনার মাধ্যমে এটা আমরা যখন এরা সার্কুলার দেয়, আমার যে স্যার বা ম্যাম, এখানে আমার ছাত্রছাত্রী এত, শিক্ষক শর্ট আছে, তারা একটা সার্কুলার দেয়। সেই সার্কুলারে
সার্কুলারে আমি শুনছি যারা টাকা দিচ্ছে তারা সার্কুলারে মানে তারা পরীক্ষায় পাশ করছে, যারা টাকা দিয়ে নাই তারা পাশ করে নাই। এমনকি একই ফ্যামিলির থেকে 2 ভাই 2 বোন চলে আসছে। তারা কি এতটাই ট্যালেন্ট যে তারা চলে আসলো? কিভাবে আসলো তারা? তার অর্থের বিনিময়ে কি তারা আসছে এখানে? প্রতিষ্ঠানটা এখন বর্তমান যে প্রিন্সিপাল আছে, এক্স প্রিন্সিপাল আমার খুব কাছের লোক, তারপরেও তার কথা, হ্যাঁ সে কলেজটা চালাইছে, কিন্তু তার মতো করে সে কলেজটা চালাইছে। ডাক্তার আতিয়ার রহমান তার মতো করে কলেজটা সে চালাইছে। সে যেভাবে খুশি সেভাবে চালাইছে কলেজটা। এখন এখানে আমার কাছেও সেই চিঠিটা আছে, আমি কাউন্সিল থেকে সেই চিঠিটা নিচ্ছি পরে, যে যেখানে জ্যেষ্ঠতা ও যোগ্যতার দিক থেকে ধরতে গেলে সিনিয়র যারা থাকে তারা প্রিন্সিপাল হবে, কিন্তু একটা রিপ্রেজেন্টেটিভ প্রিন্সিপাল কিভাবে হয়? আমি তো জানি আব্দুর রহিম উনি একটা রিপ্রেজেন্টেটিভ, নিউ লাইফ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, নিউ লাইফ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হয়ে কুষ্টিয়াতে আসছে। সেই রিপ্রেজেন্টেটিভ কিভাবে প্রিন্সিপালের চেয়ারে বসে? আমার কথা, যে যোগ্য লোক এখানে আসুক। কলেজটা কুষ্টিয়ার কলেজ, এখানে ছেলেপেলের থেকে ছেলেপেলের জিম্মি করবে কেন? একটা ছেলে একটা বাইরের থেকে শিখতে পারে, বাইরে একটা কোচিংয়ে যাইতে পারে। আমি যখন একটা ছেলেরে আমি স্কুলে পড়াচ্ছি, স্কুলে ভর্তি করে দিচ্ছি, সেই ছেলেটা কি স্কুলেই শুধু পড়াশোনা করবে, বাইরে সে কোচিং করতে পারবে না? এখন বাইরের থেকে যদি একটা ছেলে শিখতে যায়, সেই ছেলেটারে টার্গেট করা হয় যে এই ছেলে এখানে গেছে, এই ছেলেকে ফেল করাতে হবে, এই ছেলে এটা করছে, এই ছেলেরে ফেল করতে হবে। এভাবে অনেক ছেলেপেলে হয়রানি করে, এরা জিম্মি করে রাখে। আর এখানে তো ছাত্রছাত্রী সবাই তো আর কম বয়স না, তারা বিভিন্ন পেশার মানুষ, তারা এসে এখানে ভর্তি হয়। কারোর 25 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছরও আছে। তারা তো পড়াশোনা করে না, পড়াশোনা না করে তারা এইভাবে টাকা, এখন সার্টিফিকেট একটা দরকার, এই সার্টিফিকেটটা দিয়ে মানে অবসর সময় কিছু করবো, যে সময় রিটায়ার করবো বা কোনো কাজ কাম থাকবে না, সময় কাটবে, একটা চেম্বার করে বসবো। কিন্তু আমরা তো আর সেটা না ভাইয়া। আমরা পড়াশোনা করার পরে ডিএসএমএস এমনকি আমার প্রতিদিন আমরা ক্লাসে আসতাম। কিছু ছেলে পেলে আমার বন্ধুরা আসলে আমরা ক্লাসে আসতাম, ক্লাসে না আসলে আমি আতিয়ার সাহেবের ফোন দিতাম, স্যার আজকে অমুক স্যার আসে নাই। এরপরে আমি ব্যক্তিগতভাবে আমি এখনও ছাত্র, এখনও বিএসএমএস করতেছি, ঢাকা ভার্সিটির অধীনে বাংলাদেশ কলেজে বিএসএমএস করতেছি। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন ও বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদ্ঘাটন এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী সহ সংশ্লিষ্টরা। মোহাম্মদ রফিক, RK News 24।